आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা এই নাট্যাংশ নিয়ে। আজ নাট্যাংশের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আগে আলোচনা হয়ে গিয়েছিল নবাব সিরাজদৌল্লা মীর জাফরকে উদ্দেশ্য করে তার ষড়যন্ত্রের কথা সভাসদদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলেন। তবে মীর জাফর তার যে ষড়যন্ত্রের খবর নবাব পেয়েছেন সেটা জানতো না। মানে মীর জাফরকে লেখা পত্র, যা ওয়ার্ডস লিখেছিল সেই পত্র যে মীর জাফরের হাতের আসার আগেই নবাবের হাতে পৌঁছে গিয়েছে সেটা কিন্তু সম্ভবত মীর জাফর জানতো না। তাই মীর জাফর এখানে তার এই পত্রের কথা শুনে একটু অবাকই হয়েছে। যাই হোক, এই প্রসঙ্গে আমরা দেখব যে রাজা রাজবল্লভের কথা উঠে এসেছে। রাজা রাজবল্লভ, যিনি সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত, সেই রাজবল্লভের যে ষড়যন্ত্রের পদক্ষেপ, ষড়যন্ত্রের কাজ, সেটা যে খুব একটা কাঁচা কাজ নয় সেটাও নবাব উল্লেখ করেন এবং বলেন যে রাজা রাজবল্লভ কিন্তু এই সমস্ত ব্যাপারে কাঁচা কাজ করেন না, মানে একবারে পাকা মাথার মানুষ। যাই হোক, যখন মীর জাফর নবাবের কাছে প্রকাশ্য দরবারে তার বিচার করবেন কিনা জিজ্ঞেস করলেন, তখনই আমরা দেখব নবাবকে একটু নরম হতে দেখা যাচ্ছে। কারণ নবাব সিরাজ চেয়েছিলেন আসন্ন যে সংকট, আসন্ন যে বিপদ, সেই সংকট বা সেই বিপদকে তিনি মোকাবিলা করতে চাইছিলেন। সেই যে সংকট ঘনীভূত হয়ে উঠেছিল সেই সংকটকে তিনি দূর করতে চেয়েছিলেন। আর এমন বিরাট বড় সংকট দূর করতে গেলে যাদেরকে পাশে দরকার তারা হচ্ছে তার সভা পরিষদ, আমির ওমরাহ, তার দরবারে সিপাহসালার মানে প্রধান সেনাপতি, এছাড়া অন্যান্য সেনাপতি, মন্ত্রী, তো প্রত্যেককে তার এই মুহূর্তে তার পাশে প্রয়োজন। তাই এই মুহূর্তে সবাইকে শুধু দোষারোপ করে, সবাইকে ধমক দিয়ে, সবাইকে ভয় দেখিয়ে, সবাইকে শাস্তি দিয়ে তিনি তার থেকে সবাইকে দূরে সরিয়ে দিতে চাননি। তো আমাদের এখন যে জায়গা থেকে শুরু হবে, এটা হচ্ছে 89 পৃষ্ঠা থেকে, 89 পৃষ্ঠার প্রথম থেকে, মানে সিরাজ, রাজবল্লভ, তারপরে মীর জাফর, তারপরে আসবে যে একে একে সবাইকে উদ্দেশ্য করে নবাব কতখানি দুর্বল হয়ে, মানে আবেগপ্রবণ হয়ে তাদেরকে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এই অংশটা আজকের আলোচনা হবে। তাহলে আজকের যে অংশটা আলোচনা হবে এই অংশটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট আছে, যে নবাব আবেগপ্রবণ হয়ে সবার কাছে কিভাবে পাশে থাকার জন্য এক অর্থে আহ্বান জানাচ্ছেন। এই উত্তরটা এইখানকার থেকে, এই উত্তরটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখন সিরাজ রাজবল্লভকে উদ্দেশ্য করে তার বক্তব্য রাখছেন, মীর জাফরকে উদ্দেশ্য করেও তার বক্তব্য রাখছেন। কারণ মীর জাফরের কথা প্রসঙ্গে নবাব বলছেন, মীর জাফর কি জিজ্ঞেস করছিল যে নবাব কি প্রকাশ্য দরবারেই তার বিচার করতে চান? সিরাজ বলছে, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, সৌহার্দ্য স্থাপনের দিন। এই লাইনটা তোমরা দাগ দেবে যে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। লাইনটা দাগ দাও। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। তাহলে আজকের যে পরিস্থিতি, যে সময় এসেছে, যে পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে রয়েছে, তাতে রাজ্য কিন্তু বিপন্ন।
আর রাজ্যকে মানে রাজ্যবাসীকে যদি রক্ষা করতে হয় তাহলে আজকে কিন্তু কেউ কারোর বিচার করবে না। এর আগে নবাব স্বীকার করেছেন যে নবাব কিন্তু দোষ করেছে, আর তার জন্য তিনি তার দোষের কথা স্বীকার করে, তার অপরাধের কথা স্বীকার করে তিনি কিন্তু এর আগে এক অর্থে ক্ষমা প্রার্থনা করেই নিয়েছেন। তারপরেও কিন্তু নবাবের দোষ ত্রুটির কথা বারবার এরা উল্লেখ করছে, নবাবকে আঘাত করছে, নবাবকে অপমান করছে। তা সত্ত্বেও নবাব ধৈর্য ধরে রয়েছেন। মাঝে মাঝে কখনো ধৈর্যের বাঁধ ভাঙছে, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি নবাব কিন্তু শুধুমাত্র রাজ্যবাসীর দিকে তাকিয়ে তিনি সহনশীলতার পরিচয় দিচ্ছেন, রীতিমতো সহিষ্ণু। এবং এটাই বোঝাতে চাইছেন যে এই মুহূর্তে এখান থেকে তোমরা কিন্তু এই শিক্ষাটা নেবে যে যখন কোনো বিরাট বড় সমস্যা, বিরাট বড় আঘাত বাইরে থেকে যখন আসে, বিরাটভাবে যখন পরিবারের ওপরে, নিজেদের ওপরে যখন আঘাত হানার চেষ্টা করে, তখন পরিবারের মধ্যে, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, নিজেদের পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো দূরত্ব থেকে থাকে, মনোমালিন্য থেকে থাকে, তাহলে সেই দূরত্ব ঘুচিয়ে দিয়ে, মনোমালিন্যকে ঘুচিয়ে দিয়ে একজোট হতে হয়, পাশে থাকতে হয়, কাছে থাকতে হয়, সঙ্গবদ্ধ হয়ে বাইরের সেই সমস্যাটাকে সমাধান করতে হয়, বাইরের সেই আঘাতটার মোকাবিলা করতে হয়। নবাবও সেই পথটাকেই নিয়েছেন, সিরাজ কিন্তু সেই পথটাই নিয়েছেন। তাই সিরাজ বলছে জাফর আলী খাঁ মানে মীর জাফর, আজকে বিচারের দিন নয়। হ্যাঁ, অন্যায় তো তুমি করেছো, আবার তোমাদের চোখে আমিও অন্যায় করেছি নাকি? তা আমি যদি অন্যায় করে থাকি, তোমরাও যদি অন্যায় করে থাকো, একে অপরের উপরে দোষ চাপিয়ে এই মুহূর্তে নিজেদের সঙ্গে সংঘাতে না গিয়ে এই মুহূর্তে উচিত বিচার, কে দোষ করেছে না করেছে সেটা পরে ভাবা, আর সেটা নিয়ে পরে তোলা থাক, সেটা নিয়ে পরে বিচার হবে। তাই আজকের কিন্তু বিচারের দিন নয়। তাহলে বিচার মানে কি বুঝতে পারছো? নিজেরা যদি দোষ অপরাধ করে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা নিয়েই একে অপরের উপরে দোষারোপ না করে, দোষ চাপিয়ে না দিয়ে, সেই অপরাধের জন্য বিচার এই মুহূর্তে না করে বিচারটা তোলা থাকুক পরের জন্য। কিন্তু আজকের কি করতে হবে? আজকের কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত দূরত্ব ঘুচিয়ে সৌহার্দ্য স্থাপন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আপন হতে হবে একে অপরের পাশে থাকার জন্য। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। এখান থেকে প্রশ্ন কি হতে পারে লিখে রাখো, যে কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? এর সঙ্গে আরেকটা পার্ট লেখো। কেন সেদিন বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন বলা হয়েছে? কেন সেদিন বিচারের পরিবর্তে সৌহার্দ্য স্থাপনের দিন বলা হয়েছে? কেন সেদিন বিচারের পরিবর্তে সৌহার্দ্য স্থাপনের দিন বলা হয়েছে? কারণটা লিখতে হবে, এর পেছনে কারণটা, কেন নবাব চাইছেন যে এই দিনকার বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। প্রশ্ন লেখা হয়েছে? ওকে। নবাব বারবার স্বীকার করেছেন, আজও স্বীকার করছেন, এখনও স্বীকার করছেন যে অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, আমিও করেছি, আপনারাও করেছেন। কিন্তু কে বেশি অপরাধ করেছেন, কে বেশি আর কে কম, সেটা পরে ওপরওয়ালার জন্য তোলা থাকুক। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী, আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে কে বেশি অপরাধী, তা তিনি বিচার করবেন। এই মুহূর্তে আমরা এই বিচারের কথা ভেবে নিজেদের মধ্যে ঠোকাঠুকি করব না। আজ আপনাদের কাছে এই ভিক্ষা চাই। যে কি ভিক্ষা চাইছেন? আমাকে শুধু এই আশ্বাস দিন, যে এই আশ্বাস, আমাকে আশ্বাস দিন, আপনারা আশ্বস্ত করুন, আপনারা আমাকে কথা দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। লাইনটা দাগ দাও, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, দাগ দাও। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, দাগ দিয়েছো? প্রশ্ন লেখো, কোন দুর্দিনের কথা বলা হয়েছে?
কোন দুর্দিন? বাংলার দুর্দিনটা কি, কোন দুর্দিন? ওটার সঙ্গে আরেকটা পার্ট লিখবে। কে, কাদের কাছে ওই দুর্দিনে থাকার জন্য কিভাবে আহ্বান জানিয়েছেন? কে কাদের কাছে এই দুর্দিনে থাকার জন্য আহ্বান জানিয়েছেন? কে কাদের কাছে ওই দুর্দিনে থাকার জন্য আহ্বান জানিয়েছেন? লিখেছ? হ্যাঁ স্যার। তাহলে যে দিন বাংলার দুর্দিন, দুঃ মানে খারাপ, দুঃসময়ের দিন, খারাপ দিন, বিপদের দিন, সংকটের দিন, আর সেই দিনটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলাকে যেন গ্রাস করতে চাইছেন। বাংলার সিংহাসন থেকে নবাব সিরাজকে সরিয়ে দিয়ে বাংলাকে অধিকার করতে চাইছে। তাহলে এই বহিঃশত্রু বাংলার নীল আকাশের বুকে যেন ঘন ঘোর সংকটের মেঘ ঘনিয়ে নিয়ে এসছে। এই দুর্দিনের কথা বলা হয়েছে এখানে। কিন্তু নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে যে বিরোধ, সেই বিরোধের কথাটা উল্লেখ করা হচ্ছে না। আজ দুর্দিন বলতে, বাংলার দুর্দিন বলতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং তাদের কুটিলতা, তাদের কৌশল, তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র, তাদের যে আগ্রাসী নীতি, নবাবকে না মানার যে মানসিকতা, তাদের যে উগ্রতা, তাদের যে ঔদ্ধত্য, সেই সময়টাকেই বলা হয়েছে বাংলার বুকে বাংলার দুর্দিন। তাহলে এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এখন আপনাদের সবাইকে, মানে নবাব তার সভা পরিষদদের প্রত্যেককে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তাদের সবাইকে তার দরকার, পাশে এই মুহূর্তে তো দরকার, তাই প্রত্যেকে যেন তাকে আশ্বস্ত করেন এই মুহূর্তে যেন তার পাশে সবাই থাকে। কিন্তু রাজবল্লভ তখনও পর্যন্ত নবাবের মনোভাব হয়তো বোঝেননি, বা বুঝেও না বোঝার ভান করে নবাবকে তখনও পর্যন্ত দায়ী করে যাচ্ছেন যে এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব, এই দুর্দিনের জন্য কে দায়ী? তার মানে এটাই বোঝাতে চাইছে যে এই দুর্দিনের জন্য নবাব নিজেই দায়ী। নবাবের যে ব্যবহার, নবাবের যে স্বভাব, এইগুলোই এই দুর্দিনের জন্য দায়ী বলে রাজবল্লভ তার চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছে। তার মানে রাজবল্লভ এই মুহূর্তে পুরো পরিস্থিতিটার যে গুরুত্ব, সেই গুরুত্বটা, সংকটের যে ভয়ঙ্করতা, সেটা বোধহয় বুঝতে চাইছে না। আসলে বুঝতে না চাওয়ার পেছনে কারণ উনি তো ষড়যন্ত্রকারী, উনি তো স্বার্থান্বেষী, সুযোগ সন্ধানী। ওনার দরকার যেখানে স্বার্থ আছে সেখানে তিনি থাকবেন। নবাবকে যত পারে অপমান করা যায়, যত পারে আঘাত করা যায়, আঘাত করে অপমান করে তাকে একেবারে যেন অবদমিত করে রাখতে চাইছে। যাই হোক, রাজবল্লভ বলছে এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ বলছে আবারও বিচার রাজা। আমি তো বললাম যে অপরাধ তো আমি করেছি, তিনি তো অপরাধ করেছেন সে কথা তো তিনি জানালেন। আর ওরা যে অপরাধ করেনি তা তো নয়, ওরাও অপরাধ করেছে। তাহলে অপরাধ তো সবাই করেছে, হ্যাঁ, কেউ কম কেউ বেশি। তার জন্য তো নবাব তাদের এই অপরাধের কথা, তাদের দোষের কথা, তাদের ভুলের কথা এই মুহূর্তে তুলছেন না। তিনি তো তাদেরকে মাফ করে দিচ্ছেন। কে বেশি অপরাধ করেছে, কে কম অপরাধ করেছে, তার জন্য ওপরওয়ালা আছেন, তিনি বিচার করবেন। কিন্তু আবার কেন কথা উঠছে, কথা উঠছে যে এই দুর্দিনের জন্য কে দায়ী? দুর্দিনের জন্য যেই দায়ী হোক না কেন, দিন যখন এসছে সেই দুর্দিনটাকে আগে সুদিনে পরিণত করতে হবে সবাইকে একসাথে মিলে। তাই সিরাজ বলছে আবারও বিচার রাজা। আমি তো বারবার বলছি আমি দোষ করেছি, অপরাধ করেছি, আপনাদের চোখে অপরাধী, কিন্তু আবার কেন বিচারের কথা এই মুহূর্তে উঠছে? রাজবল্লভ বলছে বিচার নয় জাহাপনা, বিচার নয়, আমি বিচারের কথা বলছি না, কিন্তু আমি বলতে চাই এখনও সময় আছে, এখনও সময় আছে। কি সময়? তার কথা মতো এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভব। বোঝো অবস্থা, এখনও পর্যন্ত আপোষ করতে চায়। এবং রাজবল্লভ যেমন চায়, তেমনি রাজবল্লভ নবাবকে এই আপোষের জন্য প্ররোচিত করছে, আপোষের জন্য উৎসাহিত করছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ করুন। তার মানে বুঝতে হচ্ছে যে রাজা রাজবল্লভের বিরাট বড় স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের কথা যে ভাবে না রাজ্যের মানুষ হয়ে, দেশের কথা যে ভাবে না দেশের মানুষ হয়ে, নিজের পরিবারের কথা ভাবে না। কারণ এই
নবাবের পরিবার রাজবল্লভের পরিবার একই হওয়া উচিত, কারণ এই মুহূর্তে সংকটে দেশের মানুষ সবাই এক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাজবল্লভ বলছে এখনও পর্যন্ত আপোষ করার জন্য সময় আছে, এখনও যদি আপনি বলেন তাহলে আমরা কিন্তু সেই ব্যবস্থা করতে পারি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা আপোষ, একটা সমঝোতার ব্যবস্থা আমরা করতেই পারি। কিন্তু সিরাজ তো সত্যি অবাক। সিরাজ বলছে যে আপনারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না কার কি মনোভাব, কে কি চায়, কে ভালো চায় রাজ্যের, কে খারাপ চায়, কে আমার বিরুদ্ধে যেতে চাইছে, কেন যেতে চাইছে আপনারা বুঝতে পারছেন না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কেন আমার বিরুদ্ধে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কেন সেটা আপনারা বুঝতে পারছেন না। তাই বলছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ। রাজা মানে রাজা রাজবল্লভকে রাজা সম্বোধন করে বলছে ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? ওয়ার্স তো অনেক দিন ধরে এখানে ছিল, মুর্শিদাবাদের প্রাসাদে ছিল, নজরবন্দি হয়েছিল। তাহলে ওয়ার্সের ওঠা বসা, গতিবিধি, কথাবার্তা, তার মনোভাব আপনারা তো তার সঙ্গে মিশে বুঝেছেন। আর একটু আগেই ওয়ার্সকে বিদায় দেওয়ার আগে ওয়ার্সের সঙ্গে যে কথোপকথন হলো, সেই কথোপকথনে ওয়ার্সের যে ঔদ্ধত্য ধরা পড়েছে, ওয়ার্স যে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সে কথা তো বারবার ওয়ার্স নিজেও তো শেষ মুহূর্তে স্বীকার করে নিয়েছে। কারণ সে তো বলেছে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি একজন ইংরেজ, তো ইংরেজ হয়ে ইংরেজদের সঙ্গে সাথ দেবো, এটাই তো স্বাভাবিক, তাই আমি আমার ডিউটি করেছি। তার মানে আপনারা কি বুঝতে পারছেন না যে ওদের মনোভাবটা কি? ওরা আমাদের রাজ্যের প্রজাদের কখনোই ভালো চায় না, রাজ্যটাকে গ্রাস করতে চাইছে। তাহলে ওয়ার্সের সঙ্গে আপনারা ঘনিষ্ঠভাবে মিশে কি বুঝতে পারছেন না তাদের মনোভাব? এই যে কলকাতার সৈন্য সমাবেশ, কেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতায় সৈন্য সমাবেশ করতে হলো? কেন তারা করলো? ওরা তো বলেই, ওরা তো ব্যবসা করতে এসছে। আমার রাজ্যে যদি ওরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে তাহলে আমি নিরাপত্তা দিতাম, কিন্তু তা না করে আমার কাছে না এসে, আমার কাছে অনুরোধ না করে, আবেদন না করে ওরা নিজেরা সৈন্য সমাবেশ করে কলকাতাকে পুনরুদ্ধার করলো, চন্দননগর আক্রমণ করলো। চন্দননগর কেন আক্রমণ করবে বুঝতে পারছেন না? কেন মনোভাবটা কি? চন্দননগর আক্রমণ করে কি করেছিল? ফরাসিদের কুঠি দখল করেছিল। তো ফরাসিরাও তো এখানে বাণিজ্য করতে এসছে, তারাও তো চায় শান্তিতে নিরাপদে বাণিজ্য করতে আমার রাজ্যে। অথচ আমার রাজ্যে থেকে এক বণিকেরা আরেক বণিকের উপরে আক্রমণ করবে, তাদের কুঠিগুলো দখল করে নেবে। কাশিমবাজার অভিমুখে তারা রওনা দিয়ে দিয়েছে। কাশিমবাজার অভিমুখে, কাশিমবাজার তো এর আগে অনেকবার এসছে। কাশিমবাজার মানে বর্তমান নাম বহরমপুর। হ্যাঁ, বহরমপুর। তাহলে বহরমপুর অভিমুখে মানে কাশিমবাজার অভিমুখে তারা যাত্রা শুরু করছে। তো কাশিমবাজার অভিমুখে যদি যাত্রা শুরু করে, কাশিমবাজারে তো ইংরেজদের কুঠি ছিল, সেখানে এসে যদি জমায়েত হয়, তাহলে কাশিমবাজার থেকে মানে বহরমপুর থেকে মুর্শিদাবাদে মানে প্রাসাদে আসতে খুব বেশি সময় লাগার কথা নয়। তো কেন ওরা সৈন্য সমাবেশ করবে, কেন ওরা কাশিমবাজার অভিমুখে অভিযান শুরু করবে? তাহলে এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন ওরা কী চাইছে? সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? ওরা কি শান্তি স্থাপন করতে চায়, তার জন্য এরকম ধরনের প্রয়াস নিচ্ছে? এই সমস্ত প্রয়াস, এই সমস্ত চেষ্টা কখনোই শান্তি স্থাপনের জন্য নয়। এই সমস্ত চেষ্টা সবই কিন্তু ওদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্য। আবার জগৎ শেঠ নবাবের এই কথার প্রত্যুত্তর দিচ্ছে। প্রত্যুত্তরে কি বলছে? এখনও পর্যন্ত স্বীকার করছে না। এখনও পর্যন্ত জগৎ শেঠ, রাজবল্লভ তো স্বীকার করলোই না, জগৎ শেঠ ওখানে দাঁড়িয়ে রাজবল্লভকেই সমর্থন করে যাচ্ছে। রাজবল্লভের পাশে থেকে নবাবের বিরুদ্ধে গিয়ে বলছে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন, তার মানে নবাব কলকাতা আক্রমণ করে ভুল করেছে। এখন জগৎ শেঠের কথা মতো জগৎ শেঠ নবাবকেই দোষী করছে যে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই হতো না। নবাব কেন কলকাতা আক্রমণ করবেন? তো নবাব কলকাতা আক্রমণ করেছিল। কলকাতা আক্রমণ করে কোন সন্ধি করেছিল? আলীনগরের সন্ধি। তো কেন? ওরা কলকাতায় ছিল, বাণিজ্য করছিল, ওরা ওদের মতোই ছিল। তো নবাবের, তার মানে বোঝাই যাচ্ছে যে নবাবকে নিশ্চয়ই এরা পরামর্শ দিয়েছিল কলকাতা অভিযান না করতে, কিন্তু নবাব শোনেনি। তাহলে নবাব যদি কলকাতা অভিযান না করতেন তাহলে ওরা এরকমভাবে খেপে উঠতো না, ওরা এইভাবে পাল্টা আক্রমণ করতো না, ওরা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কাশিমবাজার অভিমুখে আসতোই না। তাহলে এটাতে নবাবের দোষ আছে। তার মানে সব কিছুতে ঘুরে ফিরে নবাবের দোষ। আসলে কথায় আছে না, যারা দেখতে নারী তার চলন বাঁকা। যারা দেখতে নারী তার চলন বাঁকা মানে কি? নারী মানে পারি না। যারে দেখতে নারী মানে পারি না, নয়কার রয়হর্ষই, নয় দীর্ঘই নারী না, মহিলা না, নারী নয়কার রয়হর্ষই, নারী মানে পারি না। তাহলে যারে দেখতে নারী মানে যাকে দেখতে পারি না,
যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। মানে কি? তার চলন বাঁকা মানে তার চলনে যে খুঁত, দোষ, ত্রুটি, ভুল ধরবই ধরবো। এটা কিন্তু একটা প্রবাদ, এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের সঙ্গে যদি কারোর শত্রুতা থাকে, কাউকে যদি সহ্য করতে না পারি, তাহলে সে যাই করুক না কেন, যাই বলুক না কেন, ভালো কাজ করুক, ভালো কথা বলুক, কখনোই আমরা কিন্তু সেটাকে ভালো চোখে দেখি না। সবসময় তার ভুল, দোষ, ত্রুটি দেখি, কারণ আমাদের কাছে সে খারাপ হয়েই রয়েছে। কি ঠিক না ভুল? ঠিক তো, কারণ তখন তো আমাদের মাথা কাজ করে না, আমরা তো ভেবেই নিয়েছি, তখন তো আমাদের মাথায় কাজ করে না, আমরা ভেবেই নিয়েছি না ও আমার শত্রু, ও আমার খারাপ চায়, ও আমার দোষ, ও ও যাই করুক না কেন, যদি ওর কেউ প্রশংসা আমাদের সামনে করে, ওর ভালো কাজের প্রশংসা, তাও আমরা বলি ধর ভালো না, খারাপ, বাজে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আমরা শুনতেই চাই না। তাই কথায় আছে, যারা দেখতে নারী তার চরণ বাঁকা। তার মানে এখন দেখা যাচ্ছে রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর এরা তো নবাবকে দেখতে পাচ্ছে না, তাই নবাবের ভুল, দোষ, ত্রুটি বারবার ঘুরে ফিরে ধরতে চাইছে, বুঝতেই চাইছে না, কারণ বুঝবো না, মাথাটাকে ব্লক করে নিয়েছে। তাই জগৎ শেঠ বলছে, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ দরকার হতো না, কিছুই আজ হতো না, ওরা কিছুই করতো না। কিন্তু নবাব কলকাতা আক্রমণ না করলেও যে ওরা করতো, সেটা ওরা টের না পেলেও নবাব টের পাচ্ছে। আর ওরা টের পায়নি তা নয়, ওরা টের পেয়েছে, ওরা সব জানে, ওরাই তো ইংরেজদের উস্কে দিচ্ছে নবাবের বিরুদ্ধে। সিরাজ বলছে, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো, দুর্ভেদ্য মানে ভেদ করা যায় না এমন, তার মানে তাদের দুর্গকে, মানে ফোর্ট উইলিয়াম দুর্গকে ইংরেজরা কী করেছে, আরও সংস্কার করে মজবুত করেছে, কঠিন করেছে, মানে একবারে সংস্কার করে সুগঠিত করেছে। তাহলে ওরা কেন আমার রাজ্যে থেকে কলকাতার দুর্গকে আবার এরকম দুর্ভেদ্য করে তোলার জন্য কেন এগিয়েছে? যদি ওদের দরকার থাকতো, যদি ওদের প্রয়োজন থাকতো, যদি ওদের মনে হচ্ছে যে ওরা আক্রান্ত বা আক্রমণ ওদের বিরুদ্ধে হতে পারে, তাহলে ওরা আমার কাছে আসতো। কিন্তু ওরা কেন আমার অনুমতি না নিয়ে কলকাতার দুর্গকে দুর্ভেদ্য করে তুলেছিল? তাহলে আমাকে তো কলকাতা আক্রমণ করতে হতো না, এরকম না করলে হতো না। তাহলে ওরা রাজদ্রোহী, ওরা আমার বিরুদ্ধে গেছে, রাজ্যের বিরুদ্ধে গেছে, দেশের বিরুদ্ধে গেছে, প্রজাদের বিরুদ্ধে গেছে, রাজার বিরুদ্ধে গেছে। বাংলাদেশ অরাজক ছিল না, অরাজক মানে রাজা নেই এমন পরিবেশ বা এমন পরিস্থিতি। তো বলো, রাজ্যে যদি রাজা না থাকে, রাজ্যে কেমন পরিবেশ হবে, পরিস্থিতি হবে? অরাজক পরিস্থিতি হবে, বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হবে, সবাই একবারে যে যার মতো, মানে একটা রাহাজানি শুরু হয়ে যাবে, জোর যার মুল্লুক তার, যার ক্ষমতা আছে সে একে মারবে, ধরবে, নিজের স্বার্থসিদ্ধি করবে, এরকম অবস্থা হবে। তাহলে রাজ্যে রাজা তো ছিল না তা নয়, রাজা তো ছিল, নবাব তো আমি তো আছি, তাহলে বাংলাদেশ তো অরাজক ছিল না। তাহলে অরাজক যখন ছিল না, রাজা যখন ছিল, তাহলে এই কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কী প্রয়োজন বলতে পারেন? কোম্পানি কেন দুর্গ প্রতিষ্ঠা করতে গেল, কেন দুর্গকে দুর্ভেদ্য করতে চাইলো? ওদের সমস্যা হলে ওরা বিপদে বললে আমার কাছে আসতো। তাহলে এখান থেকে কি মনে হয়? এখান থেকে মনে হয় ওদের উদ্দেশ্য কখনোই মহৎ ভালো হতে পারে না। মির্জাফর বোধহয় কিছুটা বুঝলো, মির্জাফর বোধহয় এই মুহূর্তে নবাবের কথা শুনে, নবাবের অবস্থা দেখে কিছুটা বোঝার চেষ্টা করলো বা বুঝতে পারলো। তার মানে আমরা আপাতভাবে দেখতে পাচ্ছি যে মির্জাফরের মধ্যে যে সুপ্ত চেতনাটা ছিল, সেই সুপ্ত চেতনাটা জেগে উঠল। কিন্তু আসলে কি তাই মির্জাফরের চেতনা জেগেছে মনে হচ্ছে? পরবর্তী পরিস্থিতি দেখে, পরবর্তী অবস্থা দেখে কি চেতনা জেগেছিল? না। তাহলে কি করছিল? ভান করছিল। ইতিহাস নাকি ভালো লাগে না অনেকের, ইতিহাস নাকি ভালো লাগে না। এই যে ভান করা, এই যে ছল চাতুরি করা, কিভাবে অভিনয় করা, দেখো, মানে এত বড় মনের মধ্যে লুকিয়ে রেখেছে, এত বড় অভিনয়টাকে করে যাচ্ছে, এত বড় মিথ্যেটাকে লুকিয়ে রেখে অভিনয় করে যাচ্ছে। তাও কত বড় অভিনেতা মির্জাফর, ইতিহাসে কত বড় অভিনেতা। এতটুকু আর বুঝতে দেয়নি, এতটুকু বুঝতে পারেনি
নবাব তো দিশেহারা হয়ে সেটা মীর জাফরের উপরে নির্ভরশীল হয়ে গেছে। আর মীর জাফর একেবারে ওই ভিজে বেড়ালের মতো, ভণ্ড তপস্বীর মতো, একেবারে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এই রকমভাবে অভিনয় করে গেছে। মুখে একটা করুণ ভাব নিয়ে, মুখে একটা বিষণ্ণতা নিয়ে, কেমন একটা আবেগ নিয়ে নবাবকে ভরসা দিয়েছে, নবাবের ভরসা আদায় করে নিয়েছে। কিন্তু এই প্রত্যেকটা এক একটা শয়তান, এই মীর জাফর, জগৎ শেঠ, এই যে রাজবল্লভ, এই সবগুলো অভিনয় করে গেছে। সবার আগে অভিনয় শুরু করছে মীর জাফর। তো মীর জাফর যখনই অভিনয় শুরু করছে তখন আস্তে আস্তে সবাই কি ভাবছে, সবাই বলতে যারা মীর জাফরের সঙ্গে ছিল, নবাবের বিরুদ্ধে ছিল, তারা ভাবছে ও এবারে তাহলে আমাদেরকে সবাইকে কি করতে হবে, অভিনয় করতে হবে। কারণ অভিনয় মাস্টার অভিনয় শুরু করে দিয়েছে। তার মানে উনি সরাসরি তো আমাদেরকে এইখানে প্রকাশ্যে বলতে পারছে না, তোরা কিন্তু আমার মতো বল, কিন্তু ও সবার আগে এগিয়ে এসে যখনই অভিনয় করা শুরু করছে তখন জগৎ শেঠ, রাজবল্লভ সবাই কিন্তু আস্তে আস্তে ওই অভিনয়ে সামিল হয়েছে। মানে এই মুহূর্তে নবাবের পক্ষে থাকার কথা দিয়েছে, কিন্তু পরক্ষণে আমরা দেখব কীভাবে পাল্টি খেয়ে যাচ্ছে। যাই হোক, মীর জাফর বলছে আপনি আমাদের কি করতে বলেন জাহাপানা? জাহাপানা, আপনি আমাদের তাহলে কি করতে বলেন? আমরা তো ভুল বুঝতে পেরেছি, আমরা অপরাধ করেছি, আপনি অপরাধ করেছেন, তো দোষ কে করেছে না করেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন তাহলে আপনি আমাদের কি করতে বলেন, আপনি যা বলবেন আমরা তাই করব। তার মানে সিরাজ ভাবলো যে আমি যখন ওদেরকে বোঝাচ্ছি, ওরা তার মানে কি বুঝছে, তার মানে আমার কথায় কাজ হচ্ছে। তার মানে এবারে কি করতে হবে, আমার কথাতে আরেকটু আবেগ আনতে হবে, আরেকটু ফিলিংস, ইমোশনগুলো আনতে হবে, এবং সেই ফিলিংস, সেই আবেগ, সেইগুলো দিয়ে আমি ওদেরকে আরও দুর্বল করে দেব, যাতে ওরা আমার কথা শুনতে বাধ্য হয়, আমার পাশে থাকতে বাধ্য হয়। তাই সিরাজ মীর জাফরকে উদ্দেশ্য করে বলছে, শুধু মীর জাফর নয়, মীর জাফরের কথা প্রসঙ্গে সবাইকে উদ্দেশ্য করে বলছে, অর্থাৎ এদের মধ্যে দেশাত্মবোধটাকে জাগাতে চাইছে। একজন মানুষ ব্যক্তি হিসেবে ব্যক্তি মানুষের ঊর্ধ্বে যখন তার দেশাত্মবোধটা জাগে, দেশাত্মবোধটা যখন ঊর্ধ্বে উঠে প্রধান হয়ে যায়, তখন সেই মানুষটা হাজার হলেও তার নিজের ব্যক্তি স্বার্থ, মানে নিজের যে স্বার্থ, সেই স্বার্থের কথা তখন বিসর্জন দিয়ে দেয়, ভুলে যায়, এবং সেটা বৃহত্তর স্বার্থে দেশের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ে। তার মানে যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, ব্যক্তি স্বার্থকে যারা মন থেকে বিসর্জন দিতে পেরেছে, যারা দেশের জন্য, যারা মানুষের জন্য, যারা দেশের মানুষের জন্য একেবারে নিজেকে উজাড় করে দিয়েছে, তাদেরকে আর কোনোভাবে হিসেব নিকেশের যুক্তি দিয়ে বোঝালে তারা বুঝবে না। কারণ দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা মানুষকে এমনভাবেই তাড়িত করে নিয়ে যায়। তাই সিরাজ এখন সবাইকে দেশের কথা বলে, রাজ্যের কথা বলে দেশের প্রতি ভালোবাসাটাকে আরও বিপুলভাবে জাগানোর চেষ্টা করছে। তাদের মধ্যে যদি সুপ্ত দেশাত্মবোধ থেকে থাকে, সেই দেশাত্মবোধটাকে জাগিয়ে তুলতে চাইছে। তাই বলছে সবার আগে বলি বাংলার মান। এখানে ব্যক্তি হিসেবে নবাব সিরাজ আমি কেউ নই, আমাকে রক্ষা করার আপনাদের দরকার নেই, বাংলাকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। তাহলে সবার আগে বলি বাংলার মান রক্ষা করতে হবে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে। বাংলার মর্যাদা, বাংলার একটা নিজস্ব মর্যাদা আছে, মান সম্মান আছে, গৌরব আছে। বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে, বাংলার স্বাধীনতা যাতে হরণ করে না নিয়ে যায়, বাংলার স্বাধীনতা যাতে রক্ষা পায়, তার জন্য আপনারা আপনাদের শক্তি দিয়ে, সবাই আপনাদের সমস্ত শক্তি দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনারা যে যেমনভাবে পারেন আমার পাশে থাকুন, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, সব কিছু দিয়ে আমার পাশে থাকুন। কারণ এখানে বাংলার সংকট, বাংলাকে রক্ষা করতে হবে। তো মঞ্চে দাঁড়িয়ে আমরা মাঝে মাঝে শুনি না, মঞ্চে দাঁড়িয়ে যেমনভাবে আবেগপ্রবণ কণ্ঠে জ্বালাময়ী ভাষণ দেয়, তখন জনতা কীভাবে উদ্বুদ্ধ হয়, কি শোনা যেত না মাঝে মাঝে? সেগুলো শুনে আমাদের মনে হয় উফ, সত্যি এরাই পারবে,
এরাই পারবে দেশকে রক্ষা করতে, এরাই পারবে মানুষের কথা ভাবতে। আমরা তখন এমন সুন্দর জ্বালাময়ী ভাষণে আবেগমথিত হয়ে যাই। তো নবাব তো এমনি এমনি নবাব হয়নি। সিরাজউদ্দৌলার মধ্যে একটা সাংগঠনিক ক্ষমতা ছিল, সবাইকে কিভাবে কথা বলে উৎসাহিত করতে হয়, কথায় কিভাবে সবার মধ্যে একটা প্রেরণা জাগানো যেতে পারে, সেটা কিন্তু নবাব জানে। তাই নবাব বুঝতে পারছে এই মুহূর্তে আর অন্য কথা নয়, এই মুহূর্তে এখন দেশের কথা, মানুষের কথা, দেশাত্মবোধ, স্বজাত্যবোধ মানে স্বজাতিপ্রীতি, এইগুলোর দ্বারা সবাইকে জাগাতে হবে। তাই সিরাজ বলছে, সবার আগে বলি বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। তার মানে নবাব কিন্তু এখনও বলে যাচ্ছে যে আপনাদের কাছে আমি এখনও দোষী, তো অপরাধ করেছি, দোষ করেছি, তাহলে আপনারা আমার বিচার করবেন। কিন্তু এখন তো এই মুহূর্তে বিচারের সময় নয়, বিচারের দিন নয়। তাহলে এটা তোলা থাকলো, আপনারা সবাই আমার পাশে থাকুন। আমরা সবাই মিলে একসাথে একত্র সমবেত চেষ্টায় একসাথে চেষ্টা করে এই যে আসন্ন বিপদ, এই বিপদ থেকে যদি আমরা উদ্ধার পাই, পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। আপনাদের কাছে আমি অপরাধী, তাহলে সেই অপরাধের জন্য আমার বিচার হবে। তাহলে পরবর্তীতে সংকট যখন চলে যাবে, বিপদ যখন আর থাকবে না, তখন সবাই মিলে আমার বিচার আপনারা করবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন, যে দণ্ড মানে শাস্তি, তাহলে সেদিন যে দণ্ড আপনারা দেবেন, যে শাস্তি আপনারা দেবেন, আমি মাথা পেতে নেব। আমি কিন্তু আর আপত্তি করব না। কিন্তু শুধু আমার জন্য নয়, এই রাজ্যের জন্য আপনারা আমার পাশে থাকুন। আমাকে অযোগ্য মনে করে আপনারা আমাকে পছন্দ করছেন না, আমি যোগ্য নই, সিংহাসনে বসার উপযুক্ত নই, তাহলে অযোগ্য যদি আপনারা মনে করে থাকেন, অযোগ্য মনে করে যদি আমাকে ছুঁড়ে ফেলে দেন, আমাকে সরিয়ে দেন, আর আমার বদলে যদি কাউকে সিংহাসনে বসাতে চান, তাহলে আমি আপত্তি করব না। আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। হৃষ্ট মনে মানে কি? হৃষ্ট মনে খুশি মনে, হ্যাঁ, খুশি মনে। আমার মনে কোনো আক্ষেপ থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমি খুশি কিন্তু সিংহাসন ছেড়ে দেব। কিন্তু শুধু বাংলাকে রক্ষা করুন, আমার রাজ্যটাকে রক্ষা করুন, প্রজাদের রক্ষা করুন। সবাই নীরব, সকলে নীরব রহিলেন। তাহলে সবাই যদি নীরব থাকে, চুপচাপ থাকে, নবাবের এই কথাগুলো শুনে, তাহলে নবাব কি বুঝবে? কি বুঝবেন? সবাই বুঝতে পারছেন, তার কথাগুলোতে কাজ হচ্ছে, সবাই সেগুলোকে বোঝার চেষ্টা করছে। তাহলে কি করতে হবে? মাত্রাটা আর একটু বাড়াতে হবে। কিসের মাত্রা? মগজ ধোলাইয়ের মাত্রা, মগজ ধোলাইয়ের মাত্রা, ব্রেন ওয়াশের মাত্রা। তাহলে তাদেরকে আরও একটু ইমোশনাল করতে হবে। কারণ আবেগ কিন্তু মানুষের যুক্তি বুদ্ধিকে হ্রাস করে দেয়। যখন মানুষ আবেগপ্রবণ হয়ে ওঠে, কোনো কিছুর কারণে যদি আবেগপ্রবণ হয়ে ওঠে, সেই আবেগের কারণে তখন দেখবে বড়রা বোঝাচ্ছে, বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, বন্ধুবান্ধব বোঝাচ্ছে, আত্মীয় স্বজনও বোঝাচ্ছে, শুভাকাঙ্ক্ষীরা বোঝাচ্ছে, বারবার বলছে না এই পথটা সুবিধার নয়, এই পথটা ঠিক নয়, এই পথটা ভালো নয়, এই পথে যাস না, কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এই পথে ভবিষ্যৎ একবারে অন্ধকার, দাঁড়াতে পারবি না, আমাদের কথা শোন, আমরা যেভাবে বোঝাচ্ছি সেভাবে বোঝ, সেভাবে শোন। কিন্তু সেই মুহূর্তে ছোটরা এতটা ইমোশনাল হয়ে থাকে, এতটা আবেগপ্রবণ হয়ে থাকে, এতটাই তারা আবেগে, তখন কোনো যুক্তি বুদ্ধি উপদেশ পরামর্শ কোনো কিছুই কাজ করে না। ঠিক কি ভুল বলো? ঠিক, কারণ এটাই বাস্তব। যাই হোক, তাহলে সিরাজ দেখলো সবাই চুপচাপ, তাহলে আরও একটু আবেগপ্রবণ কথায় পরামর্শ উপদেশ যাই হোক না কেন, তাতে তাদের মন আরও জয় করতে চেয়েছে। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, দেখো
সিপাহসালার হিসেবে তো জাফর আলী খান ছিল, মানে প্রধান সেনাপতি। কিন্তু যদি প্রধান সেনাপতি তার সাথে নবাবের মানে সিরাজের আত্মীয়তার কথা, একেবারে আপন হয়ে ওঠার সম্পর্কের কথা, অর্থাৎ আত্মীয়তার কথাটা যদি তার সামনে তুলে ধরা হয়, তাহলে নিশ্চয়ই একজন আত্মীয় আর একজন আত্মীয়ের বিপদের সময় পাশে থাকবে। এইভাবেও কিন্তু তার প্রতি তার মনোযোগটাকে আকৃষ্ট করতে চাইছে। তাই বলছে জাফর আলী খাঁ মানে মীর জাফর, আপনি শুধু সিপাহসালার নন, আপনি তো শুধু আমার সিপাহসালার নন, আপনাকে আমি আরও অন্য চোখে দেখি, আপনি আরও আমার কাছের মানুষ, আপনি আমার পরম আত্মীয়, একেবারে পরম কাছের নিকট আত্মীয় আপনি। তাহলে এই মুহূর্তে আপনার তো আমার পাশে থাকাও দরকার, উচিত। পরম আত্মীয় বলো। মীর জাফরের কে হয় সম্পর্কে? সিরাজ নাতি, তাহলে দাদু সম্পর্কে হয়। তাহলে আপনি আমার পরম আত্মীয়, বিপদে আপনজন জেনে, বিপদের সময় মানুষ যখন আপনজন ভেবে কাউকে বুকে ভরসা নিয়ে কাউকে ভরসা করে, বুকে ভরসা নিয়ে কারোর পাশে দাঁড়ায়, তাহলে সেই তো আত্মীয়। বিপদে আপনজন জেনে, বিপদের সময় আমরা তো পরের উপরে নির্ভর করি না, আগে মনে পড়ে আমাদের আপনজনের কথা। তো যাকে আমরা আপনজন জেনে, আপনজন ভেবে, বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, আমরা যার কাছে যাই বুকে ভরসা নিয়ে, এই ভরসা নিয়ে যাই, এই আশা নিয়ে যাই যে আপনজনের কাছে গেলে কী হবে? আপনজন এই বিপদের সময় সাহায্য করবে, পাশে থাকবে, দূরে সরে যাবে না। তাহলে বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়, সেই তো আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়। লোভে পড়ে, সত্যি লোভে পড়ে, এটা তো ঠিকই, মানুষ অনেক সময় লোভে পড়ে, সাময়িক লোভের বশবর্তী হয়ে অনেক সময় ভুল করে ফেলে, অনেক সময় অন্যায় করে ফেলে। কি অনেক সময় হয় না? মানুষ তার নিজের স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, লোভের কারণে, লোভ মোহর কারণে অনেক সময় কী হয়, মানুষ কিন্তু ভুল করে ফেলে, ভুল পথে পা দিয়ে দেয়, হঠাৎ করে একটা খারাপ কাজ করে ফেলে। কি হয় কি হয় না? সবাই কি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ভুল করে? নিশ্চয়ই না। লোভে পড়ে তো অনেক সময় ভুল করে ফেলে। তার মানে সেই মানুষটা যে একেবারে খারাপ হয়ে গেল তা নয়, লোভে পড়ে। তার মানে এটাই ইঙ্গিত করতে চাইছে যে জাফর আলী খাঁ যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল মীর জাফর, সেটাও কিন্তু লোভের কারণে, সাময়িকভাবে মোহের কারণে। তো লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়। অন্যায় কাজে প্রবৃত্ত মানে নিযুক্ত হয়, অনেক সময় অন্যায় কাজ করেই ফেলে। কিন্তু কর্তব্যের আহ্বানে যখন আবার তার কর্তব্যের ডাক আসে, কর্তব্যের কথা মনে পড়ে যায় যে না, আমি তো ভুল করে ফেলেছিলাম, আপনজনকে আঘাত করেছি, অপমান করেছি, লোভের কারণে মোহের কারণে অনেক সময় ভুল করেছি, অন্যায় করেছি। কিন্তু যখন কর্তব্যটা জাগে, বিবেকের দংশন অনুভূত হয়, যখন ভেতর থেকে কর্তব্য বোধটা জেগে ওঠে, তখন কিন্তু মানুষ আবার কিন্তু তার ওই লোভ, তার ওই মোহ ওগুলোকে জয় করে, আবার কিন্তু সে ফিরে দাঁড়ায়, আবার কিন্তু সে ঘুরে দাঁড়ায়, আবার সে নিজের থেকে সংশোধিত হওয়ার চেষ্টা করে। তো যে মানুষটা ভুল করে নিজের থেকে সংশোধিত হয়, নিজের থেকে মনের থেকে সংশোধন হয়ে যায়, সেই মানুষটার জন্য শাস্তি আর কোনো শাস্তি হতে পারে না, কারণ সেই মানুষটা অলরেডি শাস্তি পেয়ে গেছে। কারণ সে মনের মধ্যে ওই অপরাধ বোধ নিয়ে নিজের সঙ্গে অনেক লড়াই করেছে, লড়াই করে 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 সে মানুষটা কিন্তু আবার সঠিক পথে আসার জন্য রাস্তা খুঁজে পেয়ে গেছে। শাস্তি দেওয়া মানে কিন্তু মানুষকে আঘাত করা নয়। এখন বিচারের যে 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 পদ্ধতি, বিচারের যে কারণটা, বিচারে মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? কারণ শাস্তি দিয়ে একটা উদাহরণ রাখতে, শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত রাখতে। কারণ ওই শাস্তি যদি একজন পায়, তাহলে অন্য আরেকজন কিন্তু অপরাধ করতে, ভুল করতে, দোষ করতে ভাববে, দোষ করার কথা ভাববে যে দোষ করব কি করব না। তাহলে আর কি, তাকে শাস্তি দিয়ে তার অপরাধের জন্য বিচার করা হলো শাস্তি দিয়ে। কিন্তু শাস্তি দেওয়ার পরে এমন শাস্তি তাকে দেওয়া উচিত নয় যে শাস্তির কারণে সে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। তাকে কিন্তু সংশোধিত করে
মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টার জন্য কিন্তু শাস্তি। তাই জন্য জেলখানাগুলোকে এখন কিন্তু জেলখানা বলে না, কি বলে? হ্যাঁ, সংশোধনাগার, সংশোধন করার জন্যই বানানো হয়। তাহলে মোহ, লোভ মোহ জয় করে যে মানুষটা তার কর্তব্যের জন্য, কর্তব্যের আহ্বানে ডাকে আবার পুনরায় মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। ওই লোভের কারণে, মোহের কারণে মানুষটা কি করেছিল? অন্যায় করে ফেলেছিল, তাহলে তার মেরুদণ্ডটা সে হারিয়ে ফেলেছিল। আবার মেরুদণ্ডটা যদি সোজা করে দাঁড়াতে পারে, দাঁড় করাতে পারে, তাহলে সেই তো আসল পুরুষ, সেই তো পুরুষ। আর সে পৌরুষ আপনার আছে, আমি জানি সেই পৌরুষ আপনার আছে। পুরুষ মানুষকে আপনি যে পৌরুষটাকে সাময়িকভাবে হারিয়ে ফেলেছিলেন, ভীরুতার কাজ করে, লজ্জার কাজ করে, কলঙ্কের কাজ করে, কিন্তু আবার আপনার এই যে সেই পৌরুষকে ফিরে পাওয়ার চেষ্টা, এ দেখে আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি। সেই পৌরুষ আপনার মধ্যে আছে। তাহলে সিরাজ মির্জাফরের মধ্যে সেই হারিয়ে যাওয়া পৌরুষত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করেছে। এমন আবেগ ভরা কথা শুনে সবাই চুপচাপ নীরবে শুনছে। এই দেখে ভালো করে দেখল নবাব। নবাব একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন। সবার মুখভাব লক্ষ্য করে দেখল, সবাই কি ভাবছে, কি চাইছে, কি অবস্থায়। তাহলে সবার দিকে লক্ষ্য করে দেখল যে সবাই চুপচাপ নীরবে শুনছে। তাহলে সবাই যদি শোনে, তাহলে আবার 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 আবেগপ্রবণ সংলাপ একটু বাড়াতে হবে, আর একটু বাড়িয়ে দিই। তারপর আবার বলিতে লাগিলেন। তাহলে একজনের প্রশংসা করলে তো আরেকজন রাগ করে। এখানে তো অনেকেই উপস্থিত আছে, অনেকের তো নবাবের বিরুদ্ধে একটা রাগ ক্ষোভ আছে। হ্যাঁ, তাহলে নবাবের প্রতি রাগ ক্ষোভ আছে। তাহলে শুধু যদি মির্জাফরের প্রশংসা করা হয়, তাহলে রাজবল্লভ, জগৎ শেঠ বা যারা যারা আছে তারা আরও কী হবে? ক্ষিপ্ত হবে, রাগ করবে, করবে না? এটাই রাজনীতি, এটাই রাজনীতি। সবার মন রাখতে হবে, সবাইকে পাশে নিয়ে চলতে হবে। তাহলে যে যেমনভাবে সন্তুষ্ট হয় তাকে তেমনভাবে বলতে হবে, বোঝাতে হবে। তো সবাই চুপচাপ শুনছে, তাই সবাইকে এবারে অল্প অল্প করে সবার প্রশংসা করছে। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। আপনারা রাজবল্লভের মতো রাজাই দ্বিতীয়টি আমাদের রাজ্যে নেই। ভাগ্যবান জগৎ শেঠ, জগৎ শেঠ আপনি কত ভাগ্যবান। জগৎ শেঠ তো একটাই হয় দুনিয়াতে, জগৎ শেঠ একজনই আছে। এত সৌভাগ্য, এত ভাগ্য আপনার। হ্যাঁ, শক্তিমান রায় দুর্লভ, রায় দুর্লভের মতো শক্তিশালী যোদ্ধা আর নেই। তবে প্রত্যেকের প্রশংসা করে সবার মধ্যে কিন্তু সেই জাতীয়তা বোধটাকে প্রবেশ করিয়ে দিচ্ছে, সাজাত্যবোধটাকে প্রবেশ করিয়ে দিচ্ছে, সবার মধ্যে দেশাত্মবোধ বা স্বদেশ প্রীতিটাকে জাগিয়ে তুলছে। তাই বলছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়। তার মানে সভা পারিষদদের মধ্যে এখানে যারা উপস্থিত আছে সবাই হিন্দু নয়, সবাই আবার মুসলিমও নয়। আবার নবাব নিজে যেহেতু মুসলিম, তাহলে মুসলিম হয়ে যদি মির্জাফরের শুধু প্রশংসা করে, তাহলে মুসলিম হয়ে মুসলিমের পক্ষপাতিত্ব করলো, মুসলিমের পাশে থাকলো, তাহলে হিন্দুরা খেপে যেতে পারে। অতএব হিন্দু মুসলিম সবাইকে নিয়ে এই মুহূর্তে সংকটের সময় চলতে হবে। তাই বলছে এই বাংলাটা কিন্তু শুধু মুসলমানের নয়, শুধু হিন্দুরও নয়। এই বাংলায় যারা বসবাস করে তারা প্রত্যেকে মানুষ, হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করে। তাই বলছে গুলবাগ মানে কি? গুলবাগ মানে যে হিন্দি কথা, গুলবাগ, হ্যাঁ, বাগিচা, বাগান, উদ্যান। তাহলে বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ, এই বাংলা। এই বাংলা হচ্ছে একটা গুলবাগ, একটা বাগিচা, একটা বাগানের মতো। আর সেই বাগানে ফুল ফোটে। কোন ফুলগুলো ফুটে রয়েছে বলো? হিন্দু আর মুসলমান। হ্যাঁ, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তাহলে এক বৃন্তে দুইটি কুসুমের মতো এই গোটা বাংলা যেন একটা উদ্যান, বাগিচা, গুলবাগ। আর এই গুলবাগ বাংলায় হিন্দু মুসলিম দুটো ফুল ফুটে রয়েছে। তাহলে একই বাগানের যদি ফুল হয়, তাহলে কেন আমরা একে অপরের বিরুদ্ধে যাব? আমরা সবাই মিলেমিশে এই সংকটের সময় পাশে থাকব। অপরাধ আমি যা করেছি, আবারও স্বীকার করছি, অপরাধ তো আমি করেছি, নবাব করেছে অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। মিলিত হিন্দু মুসলমান একসাথে মিলিত, হ্যাঁ, সবার কাছে করেছি। আমি যদি নবাব হই, আমি যদি রাজা হই, সম্রাট হই, তাহলে আমি যদি অপরাধী হই, মিলিত হিন্দু মুসলমান সবার কাছেই আমি অপরাধ করেছি।
তাই সবাই আমাকে আঘাতও করেছে, অপমানও করেছে। তাহলে আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। মিলিত হিন্দু মুসলমান আমাকে আঘাত করেছে, অপমান করেছে, তাও আমি কিন্তু চুপ করে থেকেছি শুধুমাত্র রাজ্যের স্বার্থে, রাজ্যের খাতিরে। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, অপরাধী নই। পক্ষপাতিত্ব ইংরেজিতে পার্সিয়ালিটি। আমি মুসলিম হতে পারি নবাব, কিন্তু আমি কারোর প্রতি পক্ষপাতিত্ব করিনি, কারোর প্রতি পার্সিয়ালিটি করিনি। আমি মুসলিম বলে মুসলিমের পাশে থেকেছি তা নয়, আমি মুসলিম, হিন্দু মুসলিম সবার পাশে থেকেছি। আমি কিন্তু পক্ষপাতিত্ব করিনি। তাই পক্ষপাতিত্ব করেছি এই দোষ দিয়ে, এই অপরাধী বানিয়ে আমাকে যদি আপনারা বিচার করতে চান তাহলে কিন্তু আমি সেটা মানব না, কারণ আমি পক্ষপাতিত্ব কারোর প্রতি করিনি। তাহলে পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। শুধু আমি নই, আপনারাও কিন্তু পক্ষপাতিত্ব করেননি। আপনারা হিন্দুরা আমার পাশে থেকেছেন, মুসলমান আপনারা আমার পাশে থেকেছেন, তাহলে হিন্দু মুসলিম সবাই সবার পাশে আমরা থেকেছি। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আমি মুসলমান, আমি নবাব, আমি সিংহাসনে বসেছি, তাই আপনারা যারা হিন্দু আছেন সবাই আমার প্রতি কিন্তু বিরূপ হবেন না, আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, আমার থেকে দূরে সরে যাবেন না, কারণ আমি কিন্তু মুসলিম হতে পারি, আমি কিন্তু আপনাদের পাশেই থেকেছি। আমি মুসলিম হয়ে কারোর নির্দিষ্ট একটা সম্প্রদায়ের পক্ষপাতিত্ব করিনি। তাহলে এই কথাগুলো বলার পরে নবাব আবার একটু বুঝতে চাইলেন, দেখতে চাইলেন যে সবাই কথাগুলো ভালো করে শুনছে কিনা মন দিয়ে। আবার চারিদিকে দেখিলেন, আবার চারদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন। চারদিকে চেয়ে দেখলো, দেখে কি বুঝলো? সবাই শুনছে। সবাই শুনছে, সবাই শুনছে। তার মানে আবার আরও একটু মাত্রাটাকে বাড়ালো। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। আকাশের দিকে তাকাও, মেঘলা না? হ্যাঁ স্যার। আকাশে মেঘ জমেছে না? হ্যাঁ স্যার। তাহলে এই বাংলার ভাগ্যের আকাশে দুর্যোগের মেঘ দেখতে পাচ্ছি। তবে এই মেঘটা বর্ষার মেঘ। কিন্তু এই বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা, এটার মধ্যে ব্যঞ্জনা রয়েছে। বাংলার ভাগ্যের আকাশে, ভাগ্যের এই যে ভাগ্য কপাল, বাংলার ভাগ্যের আকাশে আজ ঘন কালো মেঘ, দুর্যোগের ঘনঘটা। তার মানে বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের মেঘ বলতে কোন মেঘের কথা বলা হয়েছে? এখানে কাদেরকে ইঙ্গিত করছে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইংরেজ উল্লেখ করছে। বাংলার নীল আকাশ, সেই নীল আকাশ আজ দুর্যোগের মেঘে, কালো মেঘে ঢেকে গেছে। লাইনটা দাগ দাও, এটা ইম্পর্টেন্ট লাইন, প্রশ্ন আসতে পারে। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। এখানে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? কোন দুর্যোগ? কোশ্চেন মার্ক, ওর সঙ্গে আরেকটা পার্ট লেখো, আরেকটা প্রশ্ন। সেই দুর্যোগ বা সেই দুর্যোগের ঘনঘটাকে কাটিয়ে, সেই দুর্যোগের ঘনঘটা কাটিয়ে ওঠার জন্য নবাব কি করতে চেয়েছিলেন? সেই দুর্যোগের ঘনঘটা কাটিয়ে ওঠার জন্য নবাব কি করতে চেয়েছিলেন? হ্যাঁ, সেই দুর্যোগের ঘনঘটা কাটিয়ে ওঠার জন্য তারপরে কি? হ্যাঁ, নবাব কি করতে চেয়েছিলেন ওটাই লিখতে হবে। নবাব যে সবাইকে কিভাবে তার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন সেই কথাগুলোই লিখতে হবে নিজের ভাষায়। হয়ে গেছে লেখা প্রশ্ন? হ্যাঁ স্যার। তাহলে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। শ্যামল, শ্যামল মানে কি? সবুজ। সবুজ প্রান্তর, সবুজ মাঠ। ওই দেখো, বাইরের দিকে চোখ রাখো, ওই দেখো সবুজ মাঠ দেখা যাচ্ছে। আরে মনের চোখটা খোলো না রে বাবা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই সবুজ মাঠ, সবুজ মাঠের সবুজ ঘাসে চাপ চাপ রক্তের দাগ, যেন সবুজের ওপরে রক্তের আলপনা কেউ কেটে দিয়েছে। কারা রক্তের আলপনা কেটে দিয়েছে বলো?
বাক কেটে দিতে আসছে। ইংরেজরা। ইংরেজরা, হ্যাঁ ব্রিটিশ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাংলার সবুজ প্রান্তরে চপ চপ রক্তের আলপনা দিয়ে যেতে চলেছে, শুরুও করে দিয়েছে কাটাকাটি, হানাহানি, মারামারি। তাহলে শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য ডুবতে বসেছে, জাতির সৌভাগ্য সূর্য। যদি ইংরেজরা এই অভিযানে সফল হয় তাহলে জাতির সৌভাগ্য সূর্য কিন্তু ডুবে যাবেই। আজ নবাব দেখতে পাচ্ছে যেন জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী, অস্তাচলে যাওয়ার উপক্রম হয়েছে। তার মানে জাতি পরাধীন হতে চলেছে। যদি আপনারা পাশে না থাকেন তাহলে এই জাতি কিন্তু দীর্ঘ পরাধীনতায় ডুবে যাবে। কালো মেঘ ঢেকে দিয়েছে সৌভাগ্যের সূর্যকে, সৌভাগ্যের সূর্য যেন ধীরে ধীরে নিভে আসতে চলেছে। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। শুধু কি দেখতে পাচ্ছি, এখন গভীর রাত, রাত ঘনিয়ে উঠেছে, আর গভীর রাতে বাড়িতে সন্তান অসুস্থ, ছটফট করছে, শয্যাশায়ী, মৃত্যু পথযাত্রী। আর সেই সন্তানের শিয়রে মানে মাথার কাছে বসে রয়েছে কে? কে বসে রয়েছেন? কে বসে রয়েছেন? মা বসে রয়েছেন। তাহলে মা বসে রয়েছেন, মা বসে থেকে অপেক্ষা করছেন। কি অপেক্ষা করছেন? কিসের অপেক্ষা করছেন বলো? রাত শেষ হওয়ার। হ্যাঁ, প্রহর গুনছেন, রাত শেষ হওয়ার অপেক্ষা করে যাচ্ছেন। তাহলে শুধু সুপ্ত সন্তান শিয়রে, সুপ্ত মানে ঘুমন্ত, ঘুমন্ত বলা হয়েছে, কিন্তু ঘুমন্ত সন্তান, সেই সন্তান কিন্তু অসুস্থ সন্তান, ছটপট করছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাহলে সেই সুপ্ত সন্তান শিয়রে, সুপ্ত সন্তানের, ঘুমন্ত সন্তানের মাথার কাছে রুদ্ধমানা জননী, জননী যে রুদ্ধমানা, রুদ্ধমানা মানে কি? কাঁদছে। রুদ্ধমানা মানে ক্রন্দনরতা, রুদ্ধমানা মানে কাঁদছেন। তাহলে সন্তান শিয়রে রুদ্ধমানা জননী মানে সন্তানের মাথার কাছে ক্রন্দনরতা মা, অসহায় মা নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। নিশাবসান, নিশার অবসানের অপেক্ষা করছে। নিশা মানে কি? রাত। রাত্রি অবসান হবে কখন? রাত শেষ হবে কখন এবং ভোর হবে কখন? আর রাত শেষ হয়ে ভোর হলেই মা সন্তানকে নিয়ে যেতে পারবেন চিকিৎসার জন্য, কারণ সেই গভীর রাতে সারা রাত ধরে কোনো পরিস্থিতি নেই, নিয়ে যাওয়ার মতো উপায় নেই। তাহলে এই অবস্থায় নিশা অবসানের অপেক্ষা করছে মা। যদি সারা রাতে বাড়ির অন্যরা ক্লান্ত হয়ে পড়েও, অন্যরা কিন্তু হয়তো ঘুমোতে যায়, অন্যরা হয়তো একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে নেয় বা হয়তো একটু নিদ্রাচ্ছন্ন হয়, কিন্তু মায়ের চোখ এতটুকু বন্ধ হয় না। মা কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠায় বসে থাকে সন্তানের যাতে কোনো অমঙ্গল অনিষ্ট না হয়। মায়ের এতটুকু স্বস্তি নেই যতক্ষণ না পর্যন্ত মা সন্তানকে সুস্থ করে তুলছে। তাহলে এখানে এখানে কে অপেক্ষা করেছে? কে এখানে রুদ্ধমানা জননী? কার সঙ্গে তুলনা করা হয়েছে? রুদ্ধমানা জননী বলতে কাকে বোঝানো হয়েছে? কে সেই মা? হ্যাঁ, বাংলা মা, বঙ্গ জননী, বাংলা মা। বাংলা মা আজকের ক্রন্দনরতা, বাংলা মা আজ বিপন্ন, বাংলা মাকে আজকের যেন ক্ষতবিক্ষত করার চেষ্টা করা হচ্ছে, অপমান করার চেষ্টা করা হচ্ছে, অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। আর সন্তান কারা? কারা সন্তান? এখানে প্রজা সাধারণ, আর সেই প্রজা সাধারণই তো মায়ের সন্তান। সেই প্রজা সাধারণ আজকের অসহায়,
যাকে ছটপট করতে দেখে মা তো অপেক্ষা করে আছে, মা অপেক্ষা করে আছে যে এই রুদ্ধমানা জননীর পাশে, অসহায় মায়ের পাশে আজকের কে থাকবে, কে এসে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে বলবে যে না মা কিচ্ছু হবে না, মা তোমার ছেলের কিছু হবে না, আমরা পাশে আছি। কে 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 কারণ এই আশা ভরসা এই কথাগুলো মাকে কী করে, মায়ের মনের জোর বাড়িয়ে দেয়, মাকে লড়াই করার জন্য অনেক বেশি শক্তি দেয়। তাই বলছে যে শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে আশা দেবে, কে দেবে? সন্তান অসহায়, মাও অসহায়, তাহলে অসহায় মাকে আশা দেবে, ভরসা দেবে, কে বলবে যে সব সন্তানদেরকে আমরা রক্ষা করব? কে শোনাবে যে জীবন দিয়েও রোধ করব এই মরণের অভিযান? যারা মরণের অভিযান শুরু করে দিয়েছে কলকাতা থেকে কাশিমবাজার অভিমুখে, সেই মরণের অভিযানকে আমরা কি করব? প্রতিরোধ করব, জীবন দিয়েও রোধ করব ওদের অভিযানকে। তাহলে কে কে করবে, কে কে কারা কারা করবে? নবাবের সহপরিষদরাই করবে। হ্যাঁ, মির্জাফর বলছে জাহাপনা জনাব। মির্জাফরও যেন নবাবের কথা শুনে আরও আবেগপ্রবণ হয়ে পড়েছে। সিরাজ বলছে হ্যাঁ আপনি সিপাহসালার, আপনি তা পারেন, আপনি সেই ক্রন্দনরতা জননীর পাশে থেকে তাকে সাহস দিতে পারেন, আশা দিতে পারেন, ভরসা দিতে পারেন, আপনি তা পারেন। মির্জাফর এই কথা শুনে শপথ করলো। মির্জাফর বলছে আমি শপথ করছি জাহাপনা, আমি শপথ করছি কি না আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব, সব সময় আপনার পাশে থাকবো, সর্বক্ষেত্রে সমস্ত জায়গাতে আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করব, আপনার সহায়তা করব, আপনার পাশে আপনি থাকবো, কোথাও কখনো বিপদের সময় আমি সরে যাব না। তাহলে এখান থেকে কি মনে হচ্ছে শুনে না মির্জাফরের বোধহয় সত্যি বিবেক জেগেছে, চেতনা জেগেছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। বেটা মুখোশধারী, এই মুখোশটা কিছু পরে খুলে যাবে। মোহনলাল বলছে, মোহনলালও বুঝেছে। মোহনলাল মীরমদন একটু আগেই মির্জাফরের বিরুদ্ধে গিয়েছিল, মির্জাফরের বিরুদ্ধে গিয়ে নবাবের পাশে থেকে মির্জাফরের উপরে গলা ছড়িয়ে তাকে তার দায়িত্ব কর্তব্য বোধটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেই মোহনলাল মীরমদন যখন দেখলো যে মির্জাফরও মনের দিক থেকে পরিবর্তিত হয়ে গেছে, মির্জাফরের পরিবর্তন এসছে, মির্জাফর তার ভুল বুঝতে পেরেছে, তখন মোহনলাল মির্জাফরকে প্রধান সেনাপতি মানে সিপাহসালার হিসেবে মেনে নিতে দ্বিধা করলো না, আপত্তি করলো না, বরং নির্দ্বিধায় মেনে নেবে তার সমস্ত আদেশ, তার সমস্ত নির্দেশ, সে কথাই জানালো। মোহনলাল বলছে আমি শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। সিপাহসালার যখন নিজেকে পরিবর্তন করে ফেলেছে এবং তার দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হয়ে বুঝেছে, তাহলে সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরমদন বলছে তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব, তার আদেশেই। মীরমদনও বলছে যে মির্জাফর মানে প্রধান সেনাপতি সিপাহসালার যা আদেশ করবে সেই আদেশকে হাসি মুখে মেনে নেব, সেই আদেশকে মেনে নিয়ে মৃত্যুকেও হাসতে হাসতে বরণ করে নেব। সিরাজ তখন দেখল যে না, আমার কথা শুনে সবার সুপ্ত চেতনা জেগেছে, সবাই আমার পাশে আছে, সবাই সবাইকে আপন করে নিতে চাইছে। তখন সিরাজ খুশি হয়ে আনন্দিত হয়ে বলছে আজ আমি ধন্য। সিরাজ বলছে আমি ধন্য যে আমার সভা পারিষদরা সবাই মাঝে মাঝে একটু বিপদগামী হয়েছিল, কিন্তু এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের পাশে দাঁড়িয়েছে, তাই নবাব হিসেবে আমি ধন্য, আমার কথা সবাই শুনছে। গোলাম হোসেন বলছে, গোলাম হোসেন কে? সিরাজের বিশ্বস্ত মন্ত্রী। বিশ্বস্ত মন্ত্রী গোলাম হোসেন বলছে জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। পলাশির কথা মানে যেখানে সৈন্য সমাবেশ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে পলাশির প্রান্তর, পলাশির আমবাগান। সেই পলাশির কথাটা সময় মতো নবাবকে মনে করিয়ে দিতে বলেছিলেন, গোলাম হোসেনকে বলেছিলেন নবাব। তো নবাব সেটা মনে করিয়ে দিচ্ছে যে পলাশি সেটাই হচ্ছে আসল জায়গা যেখানে পদ রোধ করবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজ বলছে হ্যাঁ পলাশি, সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে, আমাদের যুদ্ধের জন্য যেখানে সৈন্য সমাবেশ করতে হবে সেটা হচ্ছে পলাশির প্রান্তর, সেটা আপনাকে মনে করিয়ে দিই, সেটা আপনাকে বলে দিলাম। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে, তাহলে পলাশি হয়ে মুর্শিদাবাদে আসবে,
কাশিমবাজার থেকে পলাশী হয়ে মুর্শিদাবাদে আসবে, তাহলে ওদেরকে পলাশীতে কিন্তু আটকাতে হবে। সেই পথেই ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ, ইংরেজ কোম্পানির ফৌজ এগিয়ে আসছে আপনার আদেশ পালন করার জন্য। রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে, সিনফ্রে হচ্ছে ফরাসিদের এক প্রতিনিধি, ফরাসিদের সেনাপতি সিনফ্রে, সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাহলে সবাই যে যার আন্ডারে তত্ত্বাবধানে যতটুকু সৈন্য আছে তারা প্রত্যেকে নিজেদের সৈন্য নিয়ে উপস্থিত থাকবে। কোথায় না পলাশীর প্রান্তরে। আমিও আপনার আদেশবহ হয়ে থাকবো, মানে এখন থেকে নবাবকে যা বলবে, পরামর্শ দেবে, উপদেশ দেবে মীর জাফর, সেই উপদেশ পরামর্শ মেনে চলবে নবাবও। তার মানে নবাব কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ নির্ভর করে গেল সিপাহ সালারের উপরে, মানে মীর জাফরের উপরে। তার মানে এইখানেই বিশাল বড় ভুল করে গেল নবাব। আমিও আপনার আদেশবহ হয়ে থাকবো, আপনি যা আদেশ দেবেন সেই আদেশ পালন করব, আদেশবাহী হয়ে আমি কিন্তু কথা মতো কাজ করব। আপনাদের আর দরবারে আবদ্ধ রাখবো না, কারণ সময় অনেকটাই নষ্ট হয়ে গেছে, ওরা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আসছে, আপনাদের কাউকে আবদ্ধ করে রাখবো না। নবাব তাদের সবাইকেই এক অর্থে নির্দেশ দিল, আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন। আপনারা প্রত্যেকে নিজেরা প্রস্তুত হয়ে পলাশী যাত্রার জন্য তৈরি হন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ, সভাতে সৈন্যাধ্যক্ষগণ আগে বেরিয়ে গেল। তারপরে সভাসদগণ দরবার ত্যাগ করলেন, রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। এইবারে আমাদের এরপরে শুরু হবে সিরাজ আর গোলাম হোসেনের কথোপকথন। সিরাজ যে কীভাবে অপরাধ বোধে কাতর, দিশেহারা, সেটা নিয়ে পরের ক্লাসে আলোচনা হবে। আজকের যতটা অংশ আমাদের আলোচনা হলো, এইটুকু অংশটার মধ্যে যে বক্তব্য রয়েছে, মূল বিষয় রয়েছে, এই মূল বিষয়টা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। এখান থেকে মূল বিষয়টাকে, মানে তার জিসটাকে, সারাংশটাকে এমনভাবে সাজিয়ে তোমাদের তৈরি করে রাখতে হবে যে নবাব কীভাবে সভাপারিষদদের সৈন্যাধ্যক্ষদের কাছে আহ্বান করেছিল পাশে থাকার জন্য, সেই বক্তব্যটা নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে সবাই? হ্যাঁ স্যার। তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা।